বিবেচিত হবে। কেন? কারণ এই প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে একটা নন প্রোটিন পদার্থ, এই যে ধাতব বা অধাতব যে পদার্থটা যুক্ত হবে এটাকে নন প্রোটিন পদার্থ বলে আমরা ট্রিট করব। এইরকম ভাবে কোনো একটা প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে যদি অধাতব বা ধাতব কোনো পদার্থ যুক্ত থাকে, তাহলে ওই অধাতব বা ধাতব যে পদার্থটা যুক্ত থাকবে সেই পদার্থটাকে আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ, যেটা আমরা লিপিডের ক্ষেত্রেও বলেছি প্রস্থেটিক গ্রুপ। আর প্রস্থেটিক গ্রুপ আছে এমন প্রোটিনকেই আমরা বলবো যৌগিক প্রোটিন। বলো বুঝছো কিনা? জি স্যার। তাহলে নোট লেখো, শুরু করো। হ্যাঁ, সোজা, একদম সোজা। যখন কোন প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে, যখন কোন প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে, যখন কোন প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে ধাতব বা অধাতব কোনো পদার্থ যুক্ত থাকে, যখন কোন প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে ধাতব বা অধাতব কোনো পদার্থ যুক্ত থাকে, তখন সেই পদার্থটিকে প্রস্থেটিক গ্রুপ বলে। যখন কোনো প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে ধাতব বা অধাতব কোনো পদার্থ যুক্ত থাকে, তখন সেই পদার্থটিকে প্রস্থেটিক গ্রুপ বলে। যখন কোনো প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে ধাতব বা অধাতব কোনো পদার্থ যুক্ত থাকে, তখন সেই পদার্থটিকে প্রস্থেটিক গ্রুপ বলে। দাড়ি। এবার সাথেই লেখো, প্রস্থেটিক গ্রুপ যুক্ত প্রোটিনকে যৌগিক প্রোটিন বলে। প্রস্থেটিক গ্রুপ যুক্ত প্রোটিনকে যৌগিক প্রোটিন বলে। যখন কোনো প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে ধাতব বা অধাতব কোনো পদার্থ যুক্ত থাকে, তখন সেই পদার্থটিকে, মানে যে পদার্থটা যুক্ত আছে সেটা, তখন সেই পদার্থটিকে প্রস্থেটিক গ্রুপ বলে। দাড়ি। প্রস্থেটিক গ্রুপ যুক্ত প্রোটিনকে যৌগিক প্রোটিন বলে। দাড়ি। স্যার অনেকখানি পড়াইছেন? না না, মাত্র শুরু করছি। দেরি করলা কেন এত? এই লেখি। যখন কোনো প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড, এইটাই প্রথম লাইন। যখন কোনো প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে ধাতব বা অধাতব কোনো পদার্থ যুক্ত থাকে, তখন সেই পদার্থটিকে প্রস্থেটিক গ্রুপ বলে। দাড়ি। প্রস্থেটিক গ্রুপ যুক্ত প্রোটিনকে যৌগিক প্রোটিন বলে। গত ক্লাসে আমরা সরল প্রোটিন শেষ করছিলাম, এখন আমরা যৌগিক প্রোটিনটা শুরু করেছি এবং শেষ করবো ইনশাল্লাহ। চেষ্টা করবো আজকে প্রোটিন শেষ করে দিতে। প্রোটিন আজকেই শেষ করে দেওয়ার চেষ্টা করব, আমি একটু যদি স্পিড বেশি দিতে পারি আর কি। তখন সেই প্রোটিনকে যৌগিক প্রোটিন বলে। আচ্ছা, যৌগিক প্রোটিনটা মনে রাখার জন্য আমরা যে সংকেতটা মনে রেখেছিলাম সেটা নিশ্চয়ই মনে আছে। নিউলি গ্লাইক্রো মেটা ফসফ্লা। এটা আমরা বারবার মুখস্থ করতে বলেছিলাম, বাসায় পড়ছো কিনা জানি না। বারবার বলো তো, এখন কয়েকবার বলো, নিউলি গ্লাইক্রো মেটা ফসফ্লা। বারবার বলো, 3-4 বার বলো, দ্রুত গতিতে বলো। আমি জিজ্ঞেস করব, নাম ধরে জিজ্ঞেস করব, দ্রুত গতিতে বলতে হবে কিন্তু। নিউলি গ্লাইক্রো মেটা ফসফ্লা, বারবার বলো। আচ্ছা, তাহলে আমরা প্রথম শুরু করব নিউ দিয়ে। নিউতে কি হয়? নিউক্লিয় প্রোটিন, এটা নাম্বার 1। এবার লেখো নাম্বার 1 নিউক্লিয় প্রোটিন। যৌগিক প্রোটিনের প্রথম আমরা যে আইটেমটা পড়বো তার নাম হচ্ছে নিউক্লিয় প্রোটিন। আচ্ছা, তাহলে এখানে একটু কথা আছে, ওই আগে একটা কথা লেখা লাগবে। যৌগিক প্রোটিন বলে এই সংজ্ঞাটা যে দিয়েছো তার সাথে আরেকটু অ্যাড করো। লেখো, প্রস্থেটিক গ্রুপের ভিন্নতার উপর ভিত্তি করে প্রস্থেটিক গ্রুপের ভিন্নতার উপর ভিত্তি করে যৌগিক প্রোটিন বিভিন্ন প্রকার হয়ে থাকে। একদম 7 প্রকার নির্দিষ্ট করে দেওয়ার দরকার নাই, বুঝতে পারছো? হায়ার ক্লাসে গেলে আরো নতুন প্রকার পেতে পারো, এগুলো নিয়ে আরো স্টাডি চলছে, সুতরাং একেবারে ফিক্সড করে 7 প্রকার বলে দেওয়া যাবে না। লেখো, প্রস্থেটিক গ্রুপের ভিন্নতার উপর ভিত্তি করে যৌগিক প্রোটিন বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন, এবার লেখো নাম্বার 1 নিউক্লিয় প্রোটিন। প্রস্থেটিক গ্রুপের ভিন্নতার উপর ভিত্তি করে যৌগিক প্রোটিন বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন নাম্বার 1 নিউক্লিয় প্রোটিন। আসলে নিউক্লিয় প্রোটিনটা কি?
মনে করো এটা হচ্ছে একটা প্রোটিন, মানে এগুলো সব অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, এগুলো সব অ্যামাইনো অ্যাসিড, জোড়া লেগেছে পেপটাইড বন্ডের মাধ্যমে। কিন্তু এর সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে লাগানো আছে আইদার ডিএনএ অর আরএনএ। এরকম যদি ডিএনএ বা আরএনএ এর কোনো টুকরা লাগানো থাকে এই অ্যামাইনো অ্যাসিডের সাথে, তাহলে সেই প্রোটিনটাকে আমরা বলবো নিউক্লিয় প্রোটিন। কারণ আমরা জানি ডিএনএ বা আরএনএ কে বলা হয় নিউক্লিক অ্যাসিড, সেখান থেকে এই কথাটা এসেছে। তাহলে এবার নিউক্লিয় প্রোটিনের সংজ্ঞা লেখো। লেখো, যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ডিএনএ বা আরএনএ যুক্ত থাকে। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ডিএনএ বা আরএনএ যুক্ত থাকে, তখন তাকে নিউক্লিয় প্রোটিন বলে। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ডিএনএ বা আরএনএ যুক্ত থাকে, তখন তাকে নিউক্লিয় প্রোটিন বলে। লিখতে পেরেছো কিনা? জি স্যার। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ডিএনএ বা আরএনএ যুক্ত থাকে, তখন তাকে নিউক্লিয় প্রোটিন বলে। ঠিক আছে, লিখছো। এবার উদাহরণ লেখো। উদাহরণ লেখো ক্রোমাটিন। উদাহরণ লেখো ক্রোমাটিন। আমি লিখে দিয়েছি, দেখো লাল কালি দিয়ে লিখেছি ক্রোমাটিন, CHROMATIN, ক্রোমাটিন। এটা একটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ডিএনএ বা আরএনএ যুক্ত থাকে, তখন তাকে নিউক্লিয় প্রোটিন বলে। উদাহরণ লেখো ক্রোমাটিন। লিখছো সবাই? জি স্যার। ঠিক আছে, এবার আমরা পরেরটায় যাব। এবার নিউ এর পরে কি? লি। নাম্বার 2 লেখো লিপোপ্রোটিন। ইচ্ছা করলে এটাকে লাইপোপ্রোটিনও লেখা যায়, লিপো আর লাইপো একই। আমরা নিউলি গ্লাইক্রো এভাবে মুখস্থ করেছি, তো তাই নিউ এর পরে এখানে যদি লাই দিতাম হয়তো একটু উচ্চারণে অসুবিধা হতো, এই জন্য আমি লি দিয়েছি। ইংরেজিতে তো ব্যাপারটা এরকম, LIPOPROTIN, লিপোপ্রোটিন। এটাকে লাইপোপ্রোটিন বললেও সমস্যা নাই, বা লাইপোপ্রোটিন এটাকে লিপো বললেও সমস্যা নাই। স্যার আপনি কি নিউক্লিয় প্রোটিনের কোনো উদাহরণ দিচ্ছেন? আমি হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এই যে ক্রোমাটিন, নিউক্লিয় প্রোটিনের উদাহরণ হচ্ছে ক্রোমাটিন। যখন কোন প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ডিএনএ বা আরএনএ যুক্ত থাকে, তখন তাকে নিউক্লিয় প্রোটিন বলে। উদাহরণ হচ্ছে ক্রোমাটিন, CHROMATIN। ঠিক আছে। আচ্ছা, এবার লেখো লিপোপ্রোটিন বা লাইপোপ্রোটিন। এটা কি? এটা তো সোজা। লেখো, এখানে একটা টান দাও। টান দিলেই বুঝায় ওই কথাটা, যে যখন কোন প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে, এটুকু আমরা লিখবো না, শুধু এইটুকু লেখো, প্রস্থেটিক গ্রুপ হিসেবে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে কি যুক্ত থাকবে? অ্যালকোহল বা ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, প্রস্থেটিক গ্রুপ হিসেবে যুক্ত থাকবে অ্যালকোহল বা ফ্যাটি অ্যাসিড। কারণ অ্যালকোহল বা ফ্যাটি অ্যাসিডই হচ্ছে তোমার লিপিডের উপাদান। তাহলে কোনো একটা প্রোটিনের সাথে যদি অ্যালকোহল বা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে, তার মানে ওর সাথে লিপিডের একটা পার্ট যুক্ত আছে। তাহলে সেটাকে আমরা ট্রিট করব লিপোপ্রোটিন হিসেবে। এই জিনিস তোমরা এর আগে যৌগিক লিপিডের মধ্যেও লিখছো, একই জিনিস। যৌগিক লিপিডের মধ্যে লিখছো কি? যে যখন কোনো অ্যালকোহল বা ফ্যাটি অ্যাসিডের সাথে, মানে লিপিডের সাথে তোমার প্রস্থেটিক গ্রুপ হিসেবে অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে, তখন সেটাকে তোমরা বলেছো লিপোপ্রোটিন। অর্থাৎ ব্যাপারটা এরকম, এ একটা পদার্থ মনে করো এটা লিপিড, আর বি একটা পদার্থ এটা মনে করো প্রোটিন। আমরা যখন এটা মনে করো এ হচ্ছে লিপিড, লিপিড, আর বি হচ্ছে প্রোটিন। এখন দুইটাকে একসাথে কি বলে? লাইপোপ্রোটিন। আমরা যখন লিপিডের মধ্যে পড়ছি তখন বলছি যে লিপিডের সাথে যদি প্রোটিন যুক্ত থাকে, প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড, তাহলে সেটাকে লাইপোপ্রোটিন বলে। আবার এখন তুমি প্রোটিন পড়তেছো, তাহলে তুমি কি বলবা? প্রোটিনের সাথে যদি লিপিড যুক্ত থাকে, লিপিড মানে অ্যালকোহল বা ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের যে কোনো একটা যদি যুক্ত থাকে, অথবা অ্যালকোহল ফ্যাটি অ্যাসিড একসাথে লিপিড তৈরি করে সেটাও যদি যুক্ত থাকে, তাও সমস্যা নাই। এইভাবে প্রোটিনের সাথে লিপিড যুক্ত থাকলে তাকেও আমরা লিপোপ্রোটিন বলবো, আবার লিপিডের সাথে প্রোটিন যুক্ত থাকলে তাকেও লিপোপ্রোটিন বলবো। ব্যাপারটা কিন্তু একই। আমরা যৌগিক লিপিডের মধ্যেও লিপোপ্রোটিন লিখেছি, এখন আবার যৌগিক প্রোটিনের মধ্যেও লিপোপ্রোটিন লিখতেছি, ব্যাপার কিন্তু একই। বুঝতে পারছো তো বিষয়টা? মিউট করো, কে যেন জি আনমিউট স্যার। আছো। ব্যাপারটা কিন্তু সোজা, অত ঝামেলার কোনো বিষয় নাই। কেউ আনমিউট থাকলে মিউট করে রাখো প্লিজ। আচ্ছা,
তাহলে স্যার এবার আমরা লাইনটা আবার বলেন, লিখতে পারিনি। আবার বলবো, হ্যাঁ আবার বলবো। এটা হচ্ছে লেখো যদি পুরোটা লিখতে চাও, যে যখন কোনো প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে অ্যালকোহল বা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে তখন তাকে লিপোপ্রোটিন বলে। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে অ্যালকোহল বা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে তখন তাকে যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে অ্যালকোহল বা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে তখন তাকে লিপোপ্রোটিন বলে। লিখছ? জি স্যার। স্যার এবার উদাহরণ দাও। জি, স্যার। উদাহরণ হচ্ছে আমরা ওই যৌগিক লিপিডে যা যা উদাহরণ দিয়েছিলাম সেগুলোই আবার এখানে আসবে। উদাহরণ লেখো এলডিএল, উদাহরণ লেখো এইচডিএল, উদাহরণ লেখো কাইলোমাইক্রন ইত্যাদি। এরা সবাই হচ্ছে লিপোপ্রোটিন। এলডিএল, এইচডিএল, কাইলোমাইক্রন। তারপরে তুমি লিখতে পারো কিউটিন, এলডিএল, এইচডিএল, কাইলোমাইক্রন, কিউটিন, এরা সবাই হচ্ছে লিপোপ্রোটিন। একই উদাহরণ কিন্তু আমরা ওই যৌগিক লিপিডের মধ্যেও ইউজ করেছিলাম। লিখছ? জি স্যার। ঠিক আছে, কালে গেল নিউ লি, এই দুইটা হয়ে গেল। এখন আসো গ্লাই, নাম্বার 3। আজকে প্রোটিন শেষ করে দেবো ইনশাল্লাহ। লেখো গ্লাই, গ্লাইকোপ্রোটিন, লেখো এটা গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, এখন ওই যে একটা টান দিব, টান মানে এর মধ্যে লেখা আছে যে যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে, ওই কথাটুকু এটার মধ্যে লেখা আছে। এবার প্রস্থেটিক গ্রুপটা কি হবে? শর্করা। প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে, এই কথাটা লেখো। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে তখন তাকে গ্লাইকোপ্রোটিন বলে। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে তখন তাকে গ্লাইকোপ্রোটিন বলে। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে শর্করা যুক্ত থাকে তখন তাকে গ্লাইকোপ্রোটিন বলে। আচ্ছা, লেখো লালারস ও জেলিফিশ, জেলিফিশ এ বিদ্যমান মিউসিন এক প্রকার গ্লাইকোপ্রোটিন। লালারস ও জেলিফিশে বিদ্যমান মিউসিন এক প্রকার গ্লাইকোপ্রোটিন। লালারস এবং জেলিফিশে বিদ্যমান মিউসিন, এটা সি হবে, মিউসিন, এমইউসিআইএন, মিউসিন। হ্যাঁ, লালারস ও জেলিফিশে বিদ্যমান মিউসিন এক প্রকার গ্লাইকোপ্রোটিন। লালারস ও জেলিফিশে বিদ্যমান মিউসিন এক প্রকার গ্লাইকোপ্রোটিন। লিখছ? জি স্যার। ঠিক আছে, লালারস ও জেলিফিশে বিদ্যমান, এই উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে, এগুলো পরীক্ষা দিতে পারে। এবার আসো নিউলি গ্লাই, এরপর আসো নাম্বার 4 ক্রোমোপ্রোটিন। ক্রোমোপ্রোটিন, ক্রোমো শব্দটা যখনই শুনবা বুঝবা এটার সাথে রং কথাটা জড়িয়ে আছে। আমরা যখন ক্রোমোপ্লাস্টিড পড়েছিলাম, আমরা পড়েছি না ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। ক্রোমো মানে কি? যে প্লাস্টিডের ভিতরে ক্যারোটিন, জ্যান্থোফিল এরকমের রঙিন রঞ্জক পদার্থগুলো থাকে, সবুজ ছাড়া অন্যান্য যে কমলা, লাল এইসব রঞ্জক পদার্থ যে প্লাস্টিডের ভেতরে থাকে তাকে ক্রোমোপ্লাস্ট বলে। সেখান থেকে মনে রাখবা ক্রোমো কথাটা আসলেই এটার সাথে কালার কথাটা আসবে। ক্রোমো মিন্স কালার। তো এখন আমরা তাহলে এবার কি লিখবো? ক্রোমোপ্রোটিনের সংজ্ঞা লেখো, টার্ম দাও। তার মানে কি? যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে, এবার লেখো প্রস্থেটিক গ্রুপ হিসেবে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে কি থাকবে? কোনো রঞ্জক পদার্থ যুক্ত থাকে। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে কোনো রঞ্জক পদার্থ যুক্ত থাকে, যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে কোনো রঞ্জক পদার্থ যুক্ত থাকে তখন তাকে
ক্রোমোপ্রোটিন বলে। ক্রোমোপ্রোটিন, যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে রঞ্জক পদার্থ যুক্ত থাকে তখন তাকে ক্রোমোপ্রোটিন বলে। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার। আচ্ছা, যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে রঞ্জক পদার্থ যুক্ত থাকবে তখন তাকে ক্রোমোপ্রোটিন বলে। আচ্ছা, এখন উদাহরণ লেখো। উদাহরণ লেখো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এটা একটা লাল রঙের রঞ্জক পদার্থ, আমাদের লোহিত রক্তকণিকায় পাওয়া যায়। হিমোগ্লোবিন লেখো। তারপরে লেখো বিলিরুবিন। এটা ওই লোহিত রক্তকণিকা ভাঙলে পরে কলিজার মধ্যে বসে তৈরি হয়, যকৃতের মধ্যে তৈরি হয়, যে পিত্ত রস তার ভেতরে পাওয়া যায় বিলিরুবিন। এটা রং হচ্ছে হলুদ। আর একটা লেখো বিলিভার্ডিন। এটাও পাওয়া যায় ওই লোহিত রক্তকণিকা ভাঙলে পরে পাওয়া যায়। তোমরা জানো 120 দিন পর লোহিত রক্তকণিকা কিন্তু ভেঙে যায়। হ্যাঁ, সাধারণত যকৃতের ভেতরে গিয়ে লোহিত রক্তকণিকা ভেঙে যায়। এই লোহিত রক্তকণিকা ভাঙলে ওখানে বিলিরুবিন এবং বিলিভার্ডিন পাওয়া যায়। বিলিরুবিনের রং হচ্ছে হলুদ আর বিলিভার্ডিনের রং হচ্ছে সবুজ। এই দুইটা পাওয়া যায় পিত্ত রসের মধ্যে। ওই দুইটা মিশে তার সাথে কিছু পিত্ত লবণ আছে, সোডিয়াম টরোকোলেট, গ্লাইকোকোলেট, এগুলো মিশে পিত্ত রস তৈরি হয়। এই পিত্ত রসের মধ্যে এই জিনিসগুলো তুমি পাবে। তাহলে এরা সবাই হচ্ছে ক্রোমোপ্রোটিন। ক্রোমোপ্রোটিনের উদাহরণ লেখো হিমোগ্লোবিন, বিলিরুবিন, বিলিভার্ডিন ইত্যাদি ক্রোমোপ্রোটিন জাতীয় প্রোটিন বা ক্রোমোপ্রোটিনের উদাহরণ যা লেখো। ইত্যাদি লিখলেও চলবে। ইত্যাদি, হিমোগ্লোবিন, বিলিরুবিন, বিলিভার্ডিন ইত্যাদি এরা সবাই হচ্ছে ক্রোমোপ্রোটিন, রঙিন। এদের যৌগিক প্রোটিন, কিন্তু এদের সাথে প্রস্থেটিক গ্রুপটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ। আচ্ছা, তাহলে ক্রোমোপ্রোটিন হয়েছে। স্যার অন্যান্য প্রোটিন গুলো কি সব স্বচ্ছ স্যার? অন্যান্য প্রোটিন গুলো স্বচ্ছ? শস্য মানে বুঝি নাই। স্বচ্ছ স্বচ্ছ মানে পরিষ্কার কিনা, মানে আচ্ছা, স্বচ্ছ কিনা মানে রংবিহীন কিনা। বিশুদ্ধ প্রোটিন তো ওরকমেরই রংবিহীন হবে। অন্যান্য প্রোটিন যেগুলো, সেগুলো যদি বিশুদ্ধ অবস্থায় তুমি পাও তাহলে সেগুলো রংবিহীন হবে। আর যৌগিক প্রোটিন গুলো রং যুক্ত হবে। সরল প্রোটিন বা বিশুদ্ধ প্রোটিনটা সাধারণত রংবিহীন হয়, আর যৌগিক প্রোটিনটা রঙিনই হবে। এখন এখন এই রঙের পেছনে কারণ অন্য থাকতে পারে, যে একটা যৌগিক প্রোটিন তার মধ্যে দেখা গেছে আদার্স কোনো একটা সাবস্টেন্স মেশানো আছে, সেই পদার্থটার মধ্যে রং লাগানো আছে, যার কারণে পুরো প্রোটিনটাকে রঙিন বলে মনে হয়, সেটা একটা ভিন্ন ব্যাপার। আর একেবারে প্রোটিনের নিজের সাথেই অঙ্গাঙ্গি ভাবে যদি রঞ্জক পদার্থ যুক্ত থাকে তাহলে তো প্রোটিনটার কালারটাই হবে রঙিন, তখন সেটা এই ধরনের ক্রোমোপ্রোটিন বলে বিবেচিত হবে। এখন একটা প্রোটিনকে তো একদম পিওর অবস্থায় আমাদের দেহের মধ্যে, চামড়ার মধ্যে যা কিছু দেখো, ওখানে তো পিওর অবস্থায় প্রোটিনটা আমরা কখন পাই না তো খুব একটা। সরল প্রোটিন, যৌগিক প্রোটিন সবকিছু মিশানো অবস্থায় থাকে, কিন্তু একেবারে বিশুদ্ধ প্রোটিনটা রংবিহীন হবে। আর রঙিন যেটা প্রোটিন, তার যদি অ্যামাইনো অ্যাসিডের সাথে রঞ্জক পদার্থটা একেবারে সরাসরি এরকম যুক্ত থাকে তাহলে সেই প্রোটিনটা যৌগিকের মধ্যে ক্রোমোপ্রোটিন বলে বিবেচিত হবে। এবার আসো স্যার যৌগিক প্রোটিনে সব প্রোটিন তো আর রংযুক্ত হবে না, শুধু ক্রোমোপ্রোটিনই। ক্রোমোপ্রোটিনটা রঙিন হবে, হ্যাঁ। যেমন এই মিউসিন লালারসের মধ্যে থাকে, জেলিফিশের মধ্যে থাকে, একদম তো কালারলেস। বুঝতে পারছো? এবার আমরা আসবো পরেরটা লিখবো। কত নাম্বার হবে? 5 না? 5, হ্যাঁ। নিউ গেল, লি গেল, গ্লাই গেল, প্রো গেল। এবার 5 মানে হচ্ছে মেটালোপ্রোটিন। মেটালোপ্রোটিন, মেটালোপ্রোটিন, মেটালোপ্রোটিন। এবার কি হবে? এই টান দিয়ে কি লিখবো, যে এবার প্রস্থেটিক গ্রুপ হিসেবে কি থাকবে? ধাতব কোনো পদার্থ। প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকবে ধাতব কোনো পদার্থ। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ধাতব কোনো পদার্থ যুক্ত থাকবে। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ধাতব কোনো পদার্থ যুক্ত থাকে। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ধাতব কোনো পদার্থ যুক্ত থাকে তখন তাকে মেটালোপ্রোটিন বলে। নাম শুনেই তো বোঝা যায়, মেটাল মানেই ধাতু। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ধাতব কোনো পদার্থ যুক্ত থাকে তখন তাকে মেটালোপ্রোটিন বলে। এবার উদাহরণ লেখো।
মেটালোপ্রোটিনের উদাহরণ লেখো। সাইটোক্রোম। উদাহরণগুলো প্লিজ মনে রাখার চেষ্টা করবা, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় পাবে অথবা বোর্ডের পরীক্ষায় এমসিকিউর মধ্যে পাবে। যত বেশি উদাহরণ তুমি মনে রাখতে পারবা বায়োলজিতে, তত তোমার এমসিকিউ পরীক্ষা ভালো হবে। আচ্ছা, উদাহরণ লেখো সাইটোক্রোম। তারপরে লেখো সিডারোফিলিন। সিডারোফিলিন। তারপরে লেখো ফেরিটিন ইত্যাদি। সাইটোক্রোম, সিডারোফিলিন, ফেরিটিন ইত্যাদি এরা হচ্ছে মেটালোপ্রোটিন। প্রোটিন চ্যাপ্টার পড়তে এসে তোমরা অনেক উদাহরণ পেয়েছো, এই উদাহরণগুলো দিয়েই কিন্তু এমসিকিউ বানিয়ে দিলে ঝামেলায় পড়ে যাবা যদি ভালোভাবে মনে রাখতে না পারো। একটা প্রোটিনের নাম বলে সেটা কোন জাতীয় প্রোটিন সেটা কিন্তু জানতে চাইতে পারে, অথবা বলে দিবে যে কোনটা মেটালোপ্রোটিন, তারপর 4টা এক্সাম্পল দিবে, এর মধ্যে একটা মেটালো হবে, বাকিগুলো নন মেটালিক হবে, তখন সেটা যেন পারো। তাহলে মেটালোপ্রোটিন ছাড়া বাকি যারা তারা সবাই কিন্তু নন মেটালোপ্রোটিন। আচ্ছা, তাহলে সাইটোক্রোম, সিডারোফিলিন, ফেরিটিন ইত্যাদি হচ্ছে মেটালোপ্রোটিন। এবার আসো 6 নাম্বার। আচ্ছা, 6 নাম্বারে কি আছে? ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিন, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এবার? প্রস্থেটিক গ্রুপ হিসেবে কি পাবো আমরা? ফসফরাস। তাহলে বোঝাই যায়, লিখতে পারি আমরা সহজেই যে যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরাস যুক্ত থাকে, হ্যাঁ ফসফরাস যুক্ত থাকে, তখন তার নাম হবে ফসফোপ্রোটিন। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরাস যুক্ত থাকে তখন তাকে ফসফোপ্রোটিন বলে। উদাহরণ লেখো, দুধের ভেতরে পাওয়া যায় একটা প্রোটিন, নাম হচ্ছে ক্যাসেইন। উদাহরণ লেখো, দুধের ক্যাসেইন। দুধের মধ্যে এর আগেও একটা প্রোটিনের নাম বলেছিলাম, ল্যাকটালবুমিন, সেটা কিন্তু আবার সরল প্রোটিন। আবার এখন যে বললাম ক্যাসেইন, সেটা কিন্তু একটা যৌগিক প্রোটিন। দুধের মধ্যে শর্করা, আমিষ, স্নেহ সবই থাকে। তাহলে দুধের ক্যাসেইন এটা হচ্ছে একটা ফসফোপ্রোটিন। এটার খুব বেশি উদাহরণ নাই, একটাই দিয়ে রাখো। তাহলে কি বললাম? এটা যে যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরাস যুক্ত থাকে তখন তাকে ফসফোপ্রোটিন বলে। উদাহরণ হচ্ছে দুধের ক্যাসেইন। আচ্ছা, গেল 6 ফসফোপ্রোটিন। লিখছো সবাই? আমি জি স্যার। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে করে প্রোটিনটা আজকে শেষ করে দেওয়া যায়। আচ্ছা, তারপরে আসো, ফসফোপ্রোটিনের পরে হচ্ছে কি? নিউলি গ্লাইক্রোমেটাফস। তারপর হচ্ছে ফ্লাভোপ্রোটিন। এটা লেখো, ফ্লাভোপ্রোটিন। তোমরা নিশ্চয়ই এইটার নাম শুনেছো, FAD। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। যদিও এটা একটা কোএনজাইম, হ্যাঁ। তো এইটা যদি কখনো একটা প্রোটিনের সাথে এরকম লাগানো থাকে অ্যামাইনো অ্যাসিডের সাথে, তখন সেটাকে আমরা বলবো ফ্লাভোপ্রোটিন। তাহলে লেখো, স্যার এটার ফুল মিনিংটা কি বললেন? ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এটা আছে, তোমরা পাবা একটু পরে, আবার আমি এটার ইলাবোরেশন আসবে। এখনই একটা চ্যাপ্টার শুরু করবে এনজাইম, সেখানে এটা পেয়ে যাবা, ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এখন লেখো, টার্ম দেওয়া মানে কি? যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে FAD যুক্ত থাকে। তোমরা যদি FAD এর ফুল মিনিং লিখে নাও, নিতে পারো, ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এই এটা চাইলে ব্র্যাকেটের মধ্যে লিখে নাও, FAV ফুল মিনিং হচ্ছে FAD, ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এটা যদি তা লাগানো থাকে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে, যদি এই জিনিসটা লাগানো থাকে, তখন আমরা তাকে বলবো ফ্লাভোপ্রোটিন। তাহলে আমরা সংজ্ঞাটা দাঁড়াচ্ছে এরকম, যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে
ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড বা এফএডি যুক্ত থাকে। যখন কোনো যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড বা এফএডি যুক্ত থাকে তখন তাকে ফ্লাভোপ্রোটিন বলে। লিখতে পারছো? যখন জি, কোনো স্যার। যৌগিক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড যুক্ত থাকে তখন তাকে ফ্লাভোপ্রোটিন বলে। সবাই লিখেছো? জি স্যার। ঠিক আছে, এবার উদাহরণ লিখছি আমি। উদাহরণ লেখো। উদাহরণ লেখো। NADH রিডাকটেস। NADH রিডাকটেস এটাও একটা কোএনজাইম। এটার ফুল মিনিং হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড রিডাকটেস। এটা একটা এনজাইম, পুরোটার নাম NADH রিডাকটেস। এটা একটা ফ্লাভোপ্রোটিন NADH রিডাকটেস। ঝাপসা দেখাচ্ছে নাকি লেখাগুলো? না স্যার স্যার। মাঝে মাঝে ফোকাসে স্যার ঝাপসাই যায় স্যার, স্ক্রিনের উপর একবার টাচ করে ধরেন তাইলে স্যার এটা রিং আসবে না, তাইলে আর স্যার এরকম ফোকাসে সমস্যা হবে না। আচ্ছা, বুঝছি। আচ্ছা, স্যার এই NADH NADS এর পূর্ণরূপটা আরেকবার বলবেন? ওটা লিখে দেবো না, একটু পরে আবার আসবে এগুলো। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আচ্ছা, NADH রিডাকটেস। আরেকটা লেখো NADH ডিহাইড্রোজিনেস। আরেকটা লেখো সালফাইড রিডাকটেস। ইত্যাদি। NADH রিডাকটেস, NADH ডিহাইড্রোজিনেস, সালফাইড রিডাকটেস ইত্যাদি। এরা হচ্ছে সবাই ফ্লাভোপ্রোটিন। তাহলে হয়ে গেল আমার যৌগিক প্রোটিন নিউলি গ্লাইক্রো মেটাফসফ্লা শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব স্যার 2 উদ্ভূত নাম্বারটা আরেকবার NADS তারপর কি লিখছেন? ডিহাইড্রোজিনেস। NADH ডিহাইড্রোজিনেস। ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করব উদ্ভূত প্রোটিন। তোমরা খেয়াল করেছো আমি যে টেবিল দিয়েছি তার মধ্যে কিন্তু উদ্ভূত প্রোটিনের কোনো প্রকারভেদ ছিল না, প্রকারভেদ নেইও বটে। ক ছিল সরল প্রোটিন, খ ছিল যৌগিক প্রোটিন, আর গ ছিল উদ্ভূত প্রোটিন। এটা আবার কি? এটা হচ্ছে ধরো কোনো একটা সরল প্রোটিন, মনে করো এটা একটা সরল প্রোটিন বা যৌগিক প্রোটিন যাই হোক, সে যদি কোনো একটা এনজাইমের সাথে বিক্রিয়া করে, অথবা মনে করো কোনো একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, অথবা কোনো একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে একটা হ্যাঁ বলো স্যার ওই উদাহরণে NADH তার পাশে দ্বিতীয় নাম্বারটা কি লিখছেন স্যার? ডিহাইড্রোজিনেস। ওকে স্যার। খেয়াল করো কোনো একটা সরল প্রোটিন বা কোনো একটা যৌগিক প্রোটিন যদি কোনো একটা এনজাইমের সাথে বিক্রিয়া করে, অথবা কোনো একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, অথবা কোনো একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে একটা প্রোটিনের মতো পদার্থ সে তৈরি করবে, প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করবে। ওই প্রোটিন জাতীয় বা প্রোটিন সদৃশ যে পদার্থটা তৈরি হবে তার নাম হবে উদ্ভূত প্রোটিন। এবার লেখো, যখন কোনো সরল বা যৌগিক প্রোটিন কোনো সরল বা যৌগিক প্রোটিন কোনো অ্যাসিড বা ক্ষার বা এনজাইমের সাথে বিক্রিয়া করে প্রোটিন জাতীয় কোনো পদার্থ উৎপাদন করে। যখন কোনো সরল বা যৌগিক প্রোটিন কোনো অ্যাসিড বা ক্ষার বা এনজাইমের সাথে বিক্রিয়া করে প্রোটিন জাতীয় কোনো পদার্থ উৎপাদন করে, যখন কোনো সরল বা যৌগিক প্রোটিন
কোনো অ্যাসিড বা ক্ষার বা এনজাইমের সাথে বিক্রিয়া করে প্রোটিন জাতীয় কোনো পদার্থ উৎপাদন করে তখন প্রোটিন জাতীয় ওই পদার্থটিকে উদ্ভূত প্রোটিন বলে। কি লাগবে? যখন কোনো সরল বা যৌগিক প্রোটিন কোনো অ্যাসিড বা ক্ষার বা এনজাইমের সাথে বিক্রিয়া করে প্রোটিন জাতীয় কোনো পদার্থ উৎপাদন করে তখন প্রোটিন জাতীয় ওই পদার্থটিকে উদ্ভূত প্রোটিন বলে। লিখছ? জি স্যার। উদাহরণ লেখো। লেখো যেমন পেপটোন, এগুলো তোমরা পাবা পরিপাক চ্যাপ্টার যখন পড়াবো তখন। আমরা যেসব মাছ মাংস দুধ ডিম খাই সেগুলো পেপসিন ট্রিপসিন এইসব এনজাইমের সাথে বিক্রিয়া করে পেপটোনে পরিণত হয়, প্রোটিওজে পরিণত হয়। এই পেপটোন, প্রোটিওজ, আরেকটা আছে উপাদান আমাদের রক্তরসের মধ্যে পাওয়া যায় ফাইব্রিন, এগুলো সব হচ্ছে উদ্ভূত প্রোটিন। উদাহরণ লেখো পেপটোন, প্রোটিওজ, ফাইব্রিন ইত্যাদি। পেপটোন, প্রোটিওজ, ফাইব্রিন ইত্যাদি। যখন কোনো সরল বা যৌগিক প্রোটিন কোনো অ্যাসিড বা ক্ষার বা এনজাইমের সাথে বিক্রিয়া করে কোনো প্রোটিন জাতীয় পদার্থ উৎপাদন করে তখন প্রোটিন জাতীয় ওই পদার্থটিকে উদ্ভূত প্রোটিন বলে। উদাহরণ লেখো পেপটোন, প্রোটিওজ, ফাইব্রিন ইত্যাদি। লিখছ? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের প্রোটিন শেষ হয়ে গেল। এবার নিচে একটা স্টার চিহ্ন দাও। স্টার চিহ্ন দিয়ে লেখো প্রোটিনের জৈবিক গুরুত্ব বর্ণনা করো। ওই লিপিডের মতোই প্রোটিন কি কি কাজে লাগে। এতক্ষণ ধরে বিভিন্ন রকমের প্রোটিনের কথা বলেছি, সুতরাং এর মধ্যে তো কাজে লাগার বিষয়ের আর অভাব নাই। সেগুলো তোমরা বই ঘেটে একটা নোট করবে, এটা পরীক্ষা অনেক সময় আসে, এটা আমি সবসময় হোমওয়ার্ক দিয়ে থাকি, আজকেও দিচ্ছি তাই। প্রোটিনের জৈবিক গুরুত্ব বর্ণনা করো। জৈবিক গুরুত্ব বলতে কি বুঝায়? সমস্ত জীব জগতের সাপেক্ষে প্রোটিনের প্রয়োজনীয়তাটা কি। এই যে আমাদের কোষ মেমব্রেন, সেটা প্রোটিন দিয়ে তৈরি হয়। আমাদের পুরো বডিটাই তো, প্রাণীর দেহের পুরোটাই তো প্রোটিন, তাই না? আমার দেহের যত এনজাইম আছে সেটা প্রোটিন, হরমোন আছে সেটা প্রোটিন, তাই না? উদ্ভিদের মধ্যেও আছে প্রোটিন। প্রোটিনের অভাব নাই। তো সেই প্রোটিনের কোনটার কি কাজ, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সবই তোমরা আলোচনায় আনতে পারো। এটা আমরা একটা বাসায় হোমওয়ার্ক করব। প্রোটিনের জৈবিক গুরুত্ব বর্ণনা করো। 4 নাম্বারের জন্য যথেষ্ট হয় এরকম আমরা নোট করব। ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। তাহলে প্রোটিন আমরা শেষ করলাম। সব শেষে একটু রিকল করি, হ্যাঁ, একটু রিভিউ করি। আমরা প্রোটিনটাকে 3 ভাগে ভাগ করেছি। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরল প্রোটিন, মানে আণবিক গঠনের উপর ভিত্তি করে যে 3 প্রকার সেটা বলছি। আর তার আগে যে কাজের উপর ভিত্তি করে 2 প্রকার করছি, হ্যাঁ, একটা হচ্ছে গাঠনিক প্রোটিন, একটা কার্যকরী প্রোটিন, সেটা তো আমরা জানি। যে প্রোটিনটা জীবদেহ গঠনে অংশগ্রহণ করে সেটা গাঠনিক, যেটা কোনো জৈব রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেটা কার্যকরী প্রোটিন, সেটা আমরা জানি। তারপর আবার গুণাগুণের উপর ভিত্তি করে বলেছি প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, যেটার মধ্যে বেশি বেশি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে মানুষের জন্য প্রয়োজনীয়, সেগুলো বেশি বেশি পাওয়া যায় যেটার মধ্যে, সেটা প্রথম শ্রেণীর। যেটার মধ্যে কম পাওয়া যায় সেটা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। সেগুলো আমরা পড়েছি। তারপরে আমরা আরেকটা পড়েছি কি, ভৌত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাহ্যিকভাবে দেখতে কেমন। কোন কোন প্রোটিন আছে দেখতে লম্বা লম্বা সুতার মতো, যাদের আমরা বলতে চেয়েছি তন্তুময় প্রোটিন। আর কোন কোন প্রোটিন আছে দানার মতো, দানাদার, তাদের আমরা বলেছি দানাদার বা গ্লোবিউলার প্রোটিন। তারপরে আণবিক গঠনের কাছে এসে আমরা বলেছি যে আণবিক গঠন আর দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিনকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা সরল, একটা যৌগিক, একটা উদ্ভূত। সরলটাই আমাদের সবচেয়ে বেশি সময় চলে গেছে ওখানে। সেখানে আমরা পড়েছি যে প্রোটামিন একটা প্রোটিন আছে, তারপরে প্রোলামিন আছে, হ্যাঁ, তারপরে অ্যালবুমিন আছে, তারপরে হচ্ছে গ্লোবিউলিন আছে, তারপরে হচ্ছে গ্লুটেলিন আছে, হ্যাঁ, তারপরে হিস্টোন আছে, তারপরে হচ্ছে স্ক্লেরোপ্রোটিন আছে। এই প্রোটিনগুলোর অনেক বৈশিষ্ট্য, অনেক উদাহরণ আমরা পড়েছি। সেটা কিন্তু এইভাবে নাম সামনে লিখে বৈশিষ্ট্যগুলো যেন আমরা মনে করে বলতে পারি। যদি বলতে পারি, উদাহরণগুলো যদি বললে, জিজ্ঞেস করলে যে এটা কোন জাতীয় প্রোটিন, তুমি যদি চট করে বলে দিতে পারো, তাহলে সরল প্রোটিনটা তোমার শেষ হয়েছে বলে বলা যাবে। যেমন আমি যদি বলি, বলতো হর্ডিন, এই প্রোটিনটা কোন জাতীয় প্রোটিন বলো? হর্ডিন। স্যার প্রোলামিন। প্রোলামিন। প্রোলামিন, আচ্ছা।
এটা কিসের মধ্যে পাওয়া যায়? বার্লি বার্লির মধ্যে হ্যাঁ, এটা কি তাপে জমাট বাঁধবে না বাঁধবে না? স্যার বাঁধে না তাপে জমাট বাঁধে না। হ্যাঁ, এটা কি পানিতে দ্রবীভূত হবে নাকি হবে না? স্যার অদ্রবণীয় হ্যাঁ, তাহলে কিসের মধ্যে দ্রবীভূত হবে? দ্রবীভূত হবে কিসের মধ্যে? 70 থেকে 80% হ্যাঁ, অ্যালকোহল 70 to 80% অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হবে। এইভাবে যেমন বলতে পেরেছো। এই প্রোলামিনের আরো দুই একটা উদাহরণ পারলে কেউ বলো। আদ্র বিশ্লেষণ করলে অ্যামোনিয়া পাওয়া যায়। অ্যামোনিয়া পাওয়া যায়। আরো একটা উদাহরণ বলো, ওই যে আমি বলছি যেটা সেটা ছাড়াও আরো দুই একটা উদাহরণ বলো। স্যার গমের গ্লিয়াডিন ভুট্টার চেইন ক্লিয়াডিন, হ্যাঁ, জেইন ইত্যাদি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই যে গ্লুটেলিন না, গ্লুটেলিন, আচ্ছা, গ্লুটেলিন প্রোটিনটা কি পানিতে দ্রবীভূত হয়? স্যার অদ্রবণীয়। অদ্রবণীয়। তাহলে কিসে দ্রবণীয়? স্যার লঘু অ্যাসিড হ্যাঁ, ক্ষারে লঘু অ্যাসিড, লঘু ক্ষার এসবের মধ্যে দ্রবণীয় হবে। আচ্ছা, এটা কি তাপে জমাট বাঁধে? না স্যার বাঁধে না। বাঁধে না। এটা এক্সক্লুসিভলি কোথায় পাওয়া যায়? গ্লুটেলিনটা এক্সক্লুসিভলি কোথায় পাওয়া যায়? উদ্ভিদ দেহে পাওয়া যায়। হ্যাঁ, যেমন আলুর মধ্যে পাওয়া যায়, নাম বলো। টিউবারিন, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এইভাবে আমরা প্রত্যেকটা প্রোটিনের বৈশিষ্ট্যগুলো এই সামনে ফেলে রেখে উদাহরণ সহ যদি বলতে পারি, তাহলে আমরা বুঝবো যে আমরা মোটামুটি পড়া কমপ্লিট করতে পেরেছি। কথা বুঝতে পারছো? আচ্ছা, কোন প্রোটিনটা পানিতে আংশিক দ্রবীভূত হয়ে অধক্ষেপ তৈরি করে বলো, ঘোলাটে অধক্ষেপ তৈরি করে বলো? অ্যালবুমিন হ্যাঁ, অ্যালবুমিন। তাহলে এইভাবে আমরা এই সরল প্রোটিনটা একটু ভালো করে, একটু বারবার পড়ে, একটু রিভিউ করে করে বারবার মনে রেখে উদাহরণ সহ যদি পড়ো। আর যৌগিক প্রোটিনটা তো কঠিন ছিল না, নামগুলো সহজ ছিল, কিন্তু উদাহরণগুলো কিন্তু মনে রাখার বিষয় আছে। হ্যাঁ, যেমন হচ্ছে সাইটোক্রোম, এটা কোন জাতীয় যৌগিক প্রোটিন যদি জিজ্ঞেস করা হয়? সাইটোক্রোম, মেটালোপ্রোটিন হ্যাঁ, মেটালোপ্রোটিন। হ্যাঁ, যদি বলা হয় যে কি বলা যায় ফেরিটিন, এটা কোন জাতীয় যৌগিক প্রোটিন? এটাও স্যার ওই এটাও ধাতব। হচ্ছে, হ্যাঁ, এটাও হচ্ছে মেটালোপ্রোটিন। আর যদি উদাহরণ প্রশ্ন করা হয় যে হিমোগ্লোবিন, এটা কোন জাতীয় যৌগিক প্রোটিন? ক্লোরোপ্রোটিন স্যার স্যার। ক্রোমোপ্রোটিন হ্যাঁ, ঠিক আছে। এইভাবে উদাহরণগুলো একটু যত পারো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। আশা করি এর বাইরে বইতে কিছু তেমন নাই, আর পরীক্ষায় এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ, যদি ভালো করে পড়তে পারো। তাহলে লিপিড আর প্রোটিন এই দুইটা কিন্তু আমরা শেষ করলাম। ঠিক আছে কিনা বলো? জি স্যার আচ্ছা, এখন আমরা শুরু করব কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, তিনটা আমরা শেষ করেছি। সবার প্রথমে কার্বোহাইড্রেট পড়েছি, তারপরে লিপিড পড়লাম, তারপরে প্রোটিন পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে উদ্ভূত প্রোটিন, সরি, এনজাইম। একটা আইটেম আছে এনজাইম, সেটা আমরা পড়বো। এনজাইম, সবাই স্টার চিহ্ন দিয়ে নোট খাতায় লেখো এনজাইম। এনজাইম কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। আচ্ছা, খেয়াল করো, সংজ্ঞাটা বললেই তুমি বুঝতে পারবা যে এনজাইম কাকে বলে। সংজ্ঞাটা আমি বললেই তুমি বুঝতে পারবা। এই যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের এনজাইমের নাম আমরা জানি। পেপসিন, প্রোটিন জাতীয় খাদ্য হজম করে। ট্রিপসিন, লাইপেজ। স্যার বারবার গোলো হয়ে যায়। ঘোলা হয়ে যায়? ওই যে স্যার ফোকাসে ফোকাসে ঝামেলা লাগছে না? এই যে এখন ঠিক আছে? জি স্যার ওই আমি হাতটা সামনে দিলে ওই ও হাতটাকে ফোকাসে আনতে চায়, তখন এই সমস্যাটা হয়। আচ্ছা, যাই হোক, পেপসিন, তারপরে ট্রিপসিন, তারপরে লাইপেজ, তারপরে অ্যামাইলেজ। হ্যাঁ, এই এনজাইম গুলো আমাদের শরীরের মধ্যে আছে। এটা দিয়ে প্রোটিন হজম করি, এটা দিয়েও প্রোটিন হজম করি, এটা দিয়ে লিপিড হজম করি, আর এটা দিয়ে আমরা কি বলা যায় অ্যামাইলেজ, এটা দিয়ে শর্করা হজম করি। এই এনজাইম গুলো আমাদের সবারই কি বলা যায় শরীরের মধ্যে আছে। তারপরে আরো অনেক এনজাইম আছে। এছাড়া যেমন মনে করো কতগুলো হরমোন আছে আমাদের শরীরের মধ্যে। হরমোনের ব্যাপারটা একটু পরে আসবে, এনজাইম নিয়ে আমরা এখন কথা বলবো। কিন্তু এই যে এনজাইম গুলো নিয়ে আমরা কথা বললাম, এছাড়া আরো অনেক এনজাইম আছে, যেমন কার্বক্সিলেজ। হ্যাঁ, কার্বক্সিলেজ আসবে, এগুলো একটু পরেই। হাইড্রোজিনেস বা ডিহাইড্রোজিনেস, হ্যাঁ, হাইড্রোলেজ, অনেক আছে। তারপরে হচ্ছে তোমার অ্যালডোলেজ। হ্যাঁ, এরকম অনেক প্রোটিন আছে। অ্যালডোলেজ, এনজাইম, এগুলো সবই হচ্ছে এনজাইম। এখন এনজাইম আসলে কিন্তু সব এনজাইম হচ্ছে প্রোটিন, কিন্তু এরা কেমন প্রোটিন? এটা জৈব রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে, যেমন ধরো একটা পদার্থ
আর বি একটা পদার্থ, এরা দুজনে বিক্রিয়া করতে চায় না, তখন এনজাইম এসে এদের মাঝখানে এমন ভাবে যুক্ত হয়, এনজাইম এই দুজনকে তখন বিক্রিয়া করতে বাধ্য করে। বিক্রিয়া করে মনে করো এবি নামক পদার্থ তৈরি হবে, কিন্তু নর্মালি তাদের বিক্রিয়া করার কথা ছিল না, দুজনকে সে বিক্রিয়া করতে বাধ্য করে। এই জিনিসটা মনে করো একটা এনজাইম, কিন্তু বিক্রিয়ার শেষে এনজাইমটা কিন্তু ওই যেরকম অবস্থায় ছিল ওইরকম ছুটে আলাদা হয়ে যাবে, তার গঠনের এবং ওজনের কোনো পরিবর্তন ঘটবে না। এইটাই হচ্ছে এনজাইম, এবং এটা কিন্তু একটা প্রোটিন জাতীয় পদার্থ। তাহলে আমরা একটা এনজাইমের সংজ্ঞা দিই। এনজাইম কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও, লেখো যে সকল প্রোটিন জাতীয় পদার্থ, এনজাইম কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও, যে সকল প্রোটিন জাতীয় পদার্থ, যে সকল প্রোটিন জাতীয় পদার্থ জৈব রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে, যে সকল জৈব রাসায়নিক পদার্থ না সরি যে সকল প্রোটিন জাতীয় পদার্থ, যে সকল প্রোটিন জাতীয় পদার্থ জৈব রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, যে সকল প্রোটিন জাতীয় পদার্থ জৈব রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠনে ও ওজনে অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলে। যে সকল প্রোটিন জাতীয় পদার্থ জৈব রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠনে ও ওজনে অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলে। লিখছ? স্যার প্রভাবক আর এনজাইমের ভিতর পার্থক্য কি? পার্থক্য আছে। প্রভাবকটা জৈব রাসায়নিক বিক্রিয়া ছাড়াও অন্য বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। জীবদেহের মধ্যে যেটা প্রভাবক সেটাই হচ্ছে এনজাইম। সকল এনজাইম গুণগত দিক দিয়ে বিবেচনা করলে এক ধরনের প্রভাবক, কিন্তু সকল প্রভাবক কিন্তু এনজাইম না। প্রভাবক ইংরেজি হচ্ছে ক্যাটালিস্ট। ধরো জৈব রাসায়নিক বিক্রিয়া ছাড়াও তুমি ল্যাবরেটরিতে টেস্ট টিউবের মধ্যে তো বিক্রিয়া করতে পারো না? তাহলে সেইভাবে জীবদেহের বাইরেও তো অনেক বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে যে সে হচ্ছে প্রভাবক। কিন্তু জীবদেহের ভেতরে যে পদার্থটা ওই বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে সে হচ্ছে এনজাইম। প্রভাবকটা যে সবসময় প্রোটিন জাতীয় হতে হবে নট দ্যাট। প্রভাবক একটা অন্য কোনো নন প্রোটিন কেমিক্যাল সাবস্টেন্স হতে পারে, কিন্তু এনজাইম অলওয়েজ উইল বি দা প্রোটিন লাইক সাবস্টেন্স। বুঝাতে পারছি না পারি নাই? প্রভাবক জীবদের বাহির এবং ভিতরে উভয় স্থানে মানে কাজ করবে? না না না, জীবদের ভেতরে যেটা কাজ করে ওটাকে আমরা প্রভাবক বলবো না, ওটাকে আমরা এনজাইম বলবো। আর জীবদেহের বাইরে যেটা কাজ করে ওটাকে আমরা প্রভাবক বলবো। আমি বলেছি গুণগত দিক দিয়ে বিবেচনা করলে এনজাইমটাকে প্রভাবক বলে বিবেচনা করা যায়, কিন্তু এনজাইমটাকে এনজাইমই বলবো, ওটাকে প্রভাবক বলবো না। জীবদেহের ভিতরে অল আর এনজাইমস, নট এনি প্রভাবক, নট এনি ক্যাটালিস্ট, অল আর এনজাইমস। ওকে স্যার। বুঝতে পারি নাই বুঝাইতে নাকি? স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে। তাহলে যে সকল প্রোটিন জাতীয় পদার্থ জীবকোষের অভ্যন্তরে জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠনে ও ওজনে অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলে। এখন নিচে লেখো সাধারণ বৈশিষ্ট্য। কার সাধারণ বৈশিষ্ট্য? আমার নাকি? সাধারণ বৈশিষ্ট্য কার? আমার। এনজাইমের। হ্যাঁ এনজাইমের। আমার আর বৈশিষ্ট্য কি? আমার তো আর বৈশিষ্ট্য কিছু নাই। এবার লেখো নাম্বার 1, এনজাইম আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। অর্থাৎ অধিকাংশ বৈশিষ্ট্য দেখবা প্রোটিনের সাথে মিলে যাবে। এনজাইম আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিনকে যেমন আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, এনজাইমকেও আদ্র বিশ্লেষণ করলে একই রকম অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। নাম্বার 1 বৈশিষ্ট্য লেখো, এনজাইম আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে কিন্তু আর একটা ক্লাসেই, আগামী ক্লাসের পরেই কিন্তু চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা প্রাণীবিজ্ঞানের চ্যাপ্টারে ফিরে যাব, মানবদেহের পরিপাক চ্যাপ্টারে ফিরে যাব ইনশাআল্লাহ। মানবদেহের পরিপাকের আগের চ্যাপ্টার গুলো সব হয়ে গেছে, হয়নি? প্রাণীবিজ্ঞান। জি স্যার। জি স্যার। হ্যাঁ মজা লাগবে, ওখানে গেলে মজা লাগবে। এখানে যে একটু বদারেশন লাগছে, ভালো লাগছে না? কারো কারো আবার লাগছে, যাদের কেমিস্ট্রি ভালো লাগে তাদের খারাপ লাগে নাই।
আবার অনেকের ভালো লাগে নাই, যারা মাঝখানে ঢুকছো, রেগুলার ক্লাস করো নাই, যারা কেমিস্ট্রি অপছন্দ করো, তাদের খুব একটা ভালো লাগে নাই। তো যাই হোক, তারপরেও পড়তে তো হবে সবই, ভালো খারাপ সব চ্যাপ্টারই পড়তে হবে। প্রাণীবিজ্ঞানে ফিরে গেলে আবার নানা রকমের ভিডিও দেখলে তখন একটু ভালো লাগে। তো যাই হোক, লিখো নাম্বার 1 লিখছো এনজাইম আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। নাম্বার 2 লেখো জীব কোষে এনজাইম কলয়েড হিসেবে অবস্থান করে। কলয়েড সম্পর্কে একটা ধারণা সেদিন বলেছিলাম, আবারও বলি। মনে করো এক টুকরো পলিথিন, এটা তুমি যদি ছড়ায় রাখো এরকম অনেক বড়, কিন্তু এটাকে যদি একদম চেপে গুটায় ফেলো, একদম ছোট্ট জায়গার মধ্যে থাকতে পারে নাকি পারে না? এক টুকরো পলিথিনকে একদম যদি চেপে ইয়ে করে ফেলো, ঘষে ইয়ে করে ফেলো, একদম অল্প একটু জায়গার মধ্যে থাকতে পারে। আবার যদি ছড়ায় ফেলো তাহলে সেই পাতলা অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়ে থাকতে পারে। কলয়েডের ব্যাপারটা এরকম, কলয়েড পদার্থটা কোষের মধ্যে অল্প জায়গার মধ্যেই থাকতে পারে, কিন্তু তার যদি পানির সাপ্লাই দাও, সে যদি স্ফীত হতে শুরু করে তাহলে সে কিন্তু ফুলে পেঁপে অনেক বড় হয়ে যাবে। কে যেন একদিন বলছিল যে ম্যাজিক বলের মতো, অনেকটা এরকমই, ঠিকই বলেছো। পানি গ্রহণ করলে ফুলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু ভেতরে পানি না থাকলে সে কিন্তু একদম ছোট্ট। কলয়েড ব্যাপারটা এরকম। তাহলে এই এনজাইম গুলো প্রত্যেকটা কোষের মধ্যে তেমন কোনো জায়গা দখল করে না, একদম ছোট্ট একটু জায়গার মধ্যে এনজাইম থাকতে পারে। এক একটা কোষের মধ্যে অনেক এনজাইম থাকে, কিন্তু তাতে কোষের জায়গা নিয়ে কোনো সংকট হয় না, কারণ এনজাইম গুলো কলয়েড ধর্মী, তো অল্প জায়গার মধ্যে এনজাইম থাকার জন্য যথেষ্ট। তাহলে লেখো এনজাইম জীবকোষে কলয়েড হিসেবে অবস্থান করে। লিখছ? জি স্যার। নাম্বার 3, 1 গেল 2 গেল, এবার লেখো 3। সকল এনজাইম পানি এবং জৈব দ্রাবকে দ্রবণীয়। সকল এনজাইম পানি এবং জৈব দ্রাবকে দ্রবণীয়। এইখানে কিন্তু প্রোটিনের সাথে একটু ডিফার করলো। এনজাইমটা প্রোটিন জাতীয়, কিন্তু সব প্রোটিন কি পানিতে দ্রবণীয়? তা তো নয়। তার মানে বোঝা যাচ্ছে এনজাইমটা প্রোটিন, ইটস ওকে, কিন্তু এনজাইমরা অবশ্যই পানিতে দ্রবণীয় হবে এবং জৈব দ্রাবকে দ্রবণীয় হবে। সকল এনজাইম পানি এবং জৈব দ্রাবকে দ্রবণীয়। আমাদের দেহের মধ্যে যা কিছু জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটছে সব কিন্তু এনজাইমের কারণে ঘটছে। আমাদের খাদ্য হজম করছি এনজাইমের কারণে, আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেখানেও কিন্তু এনজাইমের ব্যাপার আছে, আমি ইউরিনেশন করছি সেখানেও এনজাইমের ব্যাপার আছে। আমার দেহের ভিতরে এনজাইমের ছাড়া কোনো কিছু হবে না। শক্তি তৈরি হচ্ছে এনজাইমের কারণে হচ্ছে। এনজাইম ছাড়া জীবন চলবে না, এনজাইম ছাড়া জীবন অচল। এনজাইম তো প্রোটিন, আর প্রোটিন ছাড়া জীবন অচল। এই জন্যই প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। এটা শুনেছো কিনা জানি না, প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, জীবনের ভাষা। এটা মনে থাকবে, প্রোটিনকে কি বলা হয়? ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। কারণ প্রোটিন ছাড়া তুমি চলতেই পারবে না, কোনো কোষ বাঁচতেই পারবে না প্রোটিন ছাড়া। সেই কারণে যে কোষগুলো আদি কোষ, যেমন ব্যাকটেরিয়া, তার মধ্যেও আর কিছু না থাকলেও প্রোটিন তৈরির ফ্যাক্টরিটা আছে। রাইবোজোম, যেটা প্রোটিন তৈরির ফ্যাক্টরি, ওটা থাকতেই হবে। ওটা না থাকলে ব্যাকটেরিয়াও বাঁচতে পারবে না, কারণ ওইখানে সে প্রোটিন তৈরি করে দিবে, সেই প্রোটিনটাই হবে এনজাইম, আর ওই প্রোটিনটাই বের হয়ে এসে গ্লুকোজ ভেঙে ভেঙে শক্তি তৈরি করবে। শক্তি ছাড়া তো কোষ বাঁচতে পারবে না, তার মানে প্রোটিন ফ্যাক্টরি বা রাইবোজোমও থাকতে হবে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা 3 নম্বর বৈশিষ্ট্য লিখছি, তারপরে কয় নাম্বার হবে? 4 নাম্বার। একটা জিনিস খেয়াল করো, এই এনজাইমের কারণে কিন্তু কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয়, আর কোষ বিভাজনের কারণে কিন্তু দেহের বৃদ্ধি হয়। বুঝতে পারছো? তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে শীতকাল, এখন শীতকালে কিন্তু লাউ খুব তরতর করে বড় হয়, সত্যি না মিথ্যা? দেখবা তুমি যদি যাদের বাসায় লাউ গাছ আছে, দেখবা যে আজকে সকালে দেখছো যে লাউটা এতটুকু, পরের দিন সকালবেলা গিয়ে দেখবা সেই লাউ বেশ খানিকটা বড় হয়ে গেছে। একদম তাজ্জব ব্যাপার, এক দিনের মধ্যে অনেকখানি বড় হয়ে যায়। কিন্তু গরমকালে কিন্তু এই লাউটা খুব একটা বড় হয় না, অত তাড়াতাড়ি বড় হয় না, পারলে অবজার্ভ করে দেখো। আবার কলার ক্ষেত্রে তার উল্টাটা, গরমের দিনে কলা যত তাড়াতাড়ি বড় হয়, শীতকালে কিন্তু কলা অত তাড়াতাড়ি বড় হয় না, ছোট্ট হয়ে থাকে, বড় হতে চায় না। কারণটা কি? কারণ হচ্ছে এই লাউয়ের ভেতরে কোষ বিভাজনের জন্য যে এনজাইম লাগবে, ওই এনজাইমটা শীতে কাজ করে ভালো,
গরমে ভালো কাজ করে না, যে কারণে শীতকালে লাউয়ের কোষ বিভাজন যত দ্রুত হয় গরমের দিনে তত দ্রুত হয় না। কলার ক্ষেত্রে উল্টা, কলার ভিতরে যে কোষের ভিতরে যে এনজাইম আছে, কোষ বিভাজনের জন্য যে এনজাইম গুলো লাগবে, তারা শীতকালে ভালো কাজ করে না, গরমের দিনে ভালো কাজ করে। তার মানে বোঝা যাচ্ছে এনজাইমের কাজ তাপমাত্রার উপর নির্ভর করে। আর একটা উদাহরণ দিলে ভালো বুঝবা, যেমন আমরা যখন কোনো খাবার দাবার খাই, রিচ ফুড খাই, অনেক সময় শীতকালে দেখবা রিচ ফুড খেলেও তেমন একটা পেট খারাপ হয় না, সত্যি না? কিন্তু জি, স্যার। গরমের দিনে যদি একটু রিচ ফুড খাই আমাদের কিন্তু শরীরের সমস্যা হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়। এর কারণ হচ্ছে টেম্পারেচার যখন বেশি থাকে তখন আমাদের শরীরের এনজাইম গুলো, এই যে হজমের সাথে দায়ী যে এনজাইম গুলো, তাদের কার্যকারিতা অনেক কমে যায়। অর্থাৎ এনজাইমের কার্যকারিতা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। এইটা আমরা এখন লিখবো। লেখো এনজাইমের কার্যকারিতা তাপমাত্রার উপর নির্ভরশীল। দাড়ি সাথেই লেখো অধিকাংশ এনজাইম 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অধিক কার্যকর। এনজাইমের কার্যকারিতা তাপমাত্রার উপর নির্ভরশীল। অধিকাংশ এনজাইম 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ কার্যকর। এনজাইমের কার্যকারিতা তাপমাত্রার উপর নির্ভরশীল। অধিকাংশ এনজাইম 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ কার্যকর, সবচেয়ে ভালো কাজ করে। এনজাইমের কার্যকারিতা তাপমাত্রার উপর নির্ভরশীল। অধিকাংশ এনজাইম 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ ভালো কাজ করে বা সর্বোচ্চ কার্যকর। এবার আসো নাম্বার 6 নাকি না 5? 5 স্যার। আচ্ছা। হ্যাঁ, তোমরা একটা জিনিস খেয়াল করবা, ওই যে আমরা পড়বো যখন পরিপাক চ্যাপ্টার, তখন দেখবা পরিপাক চ্যাপ্টারের ছবি আঁকবো, তখন দেখবা এইটা ধরো আমাদের পরিপাক তন্ত্র, এই হ্যাঁ এটা পাকস্থলী। তারপরে দেখবা এই যে পরিপাক তন্ত্রের এখানে একটা এরকমের আছে, অর্গান আছে, যেটাকে বলা হয় তোমার প্যানক্রিয়াস, এরকম অগ্নাশয় বলে। হ্যাঁ, তারপর আবার এদিক দিয়ে আবার পিত্ত রসটা আসে এই অগ্নাশয়ের ভেতর, এই ক্ষুদ্রান্ত্রের মধ্যে এসে নামে। এই যে প্যাচ, চিকন পেঁচানো নল, এটার নাম ক্ষুদ্রান্ত্র, আর এটা পাকস্থলী, আর এটা হচ্ছে অগ্নাশয়। এদিক দিয়ে আবার পিত্তথলি আছে, পিত্তথলি দিয়ে পিত্ত রসটা এখানে এসে ঢোকে এই ক্ষুদ্রান্ত্র ডিওডেনামের মধ্যে। এখন যেটা বলতে যাচ্ছি, এই পাকস্থলীর ভিতরে সবসময় প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যে কারণে পাকস্থলীর ভিতরে পিএইচটা থাকে 4 থেকে 5-এর মতো, মানে অ্যাসিডিক পিএইচ থাকে। কিন্তু হলে কি হবে, এখানে আবার একটা স্ফিংক্টার আছে, তারপরে যখন খাবারটা নিচের দিকে নামে, এই যে ক্ষুদ্রান্ত্র, আমার কথা বলো না, এই ক্ষুদ্রান্ত্রের ভেতরে সবসময় এই পিত্ত রস আর অগ্নাশয় রসটা এসে ঢুকতে থাকে। এই পিত্ত রস আর অগ্নাশয় রস দুইটাই প্রচন্ড ক্ষারীয়, যে কারণে ক্ষুদ্রান্ত্রের ভেতরটা থাকে ক্ষারীয়। এখন মজার বিষয় হচ্ছে, ক্ষুদ্রান্ত্রের ভেতরে যদি ক্ষারীয় কন্ডিশন না থাকতো, তাহলে ক্ষুদ্রান্ত্রের মধ্যে বসে যে এনজাইম গুলো খাবার হজম করে তারা কেউ কাজ করতো না। আবার পাকস্থলীর ভেতরে যদি অম্লীয় পরিবেশ না থাকতো, তাহলে পাকস্থলীর ভেতরে যে এনজাইমরা কাজ করে তারা কেউ কাজ করতো না। দুটোই দরকার আছে, এখানে বসে যে এনজাইম যে খাবার ভাঙে, আবার এখানে আবার অন্য এনজাইম ওই অন্য ধরনের খাবার ভাঙে। তাহলে বোঝা যাচ্ছে এনজাইমের কার্যকারিতা পিএইচ এর উপর নির্ভরশীল। ক্ষুদ্রান্তের ভিতরে যে থাকে ক্ষারীয় পরিবেশ, ওইখানে ওই এনজাইম গুলো ভালো কাজ করে। ওদেরকে যদি অম্লীয় পরিবেশ দাও তাহলে কেউ কাজ করবে না। আবার পাকস্থলীর ভিতরে যে অম্লীয় পরিবেশ থাকে, সেখানে যে এনজাইম গুলো তারা অম্লীয় পরিবেশ ছাড়া ভালো কাজ করবে না। এই জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এনজাইমের কাজ পিএইচ এর উপর নির্ভর করে। এটা লেখো কয় নাম্বার বৈশিষ্ট্য হবে? 5 নাম্বার। 5 নাম্বার। লেখো এনজাইমের কার্যকারিতা পিএইচ এর উপর নির্ভরশীল। এনজাইমের কার্যকারিতা পিএইচ এর উপর নির্ভরশীল। এটার ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা ওইটাই যে এনজাইম অম্লীয় পিএইচ এ কাজ করবে সে অম্লীয়তে করবে, যে সে আর ক্ষারীয়তে করবে না। আবার যে ক্ষারীয় পিএইচ এ কাজ করবে সে কখনো অম্লীয় পিএইচ এ কাজ করবে না। ওই সব কথাই এটার মধ্যেই রয়ে গেছে, ওটার আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এনজাইমের কার্যকারিতা পিএইচ এর উপর নির্ভরশীল। আজকে এটুকুই থাকবে, যে পর্যন্ত